আসসালামু আলাইকুম, কি অবস্থা কমার্সের পোলাপানরা? তো ভিডিওটা আমি আমার একটা পার্সোনাল স্টোরি দিয়ে শুরু করতে চাই। সময়টা তখন 2019 সাল, তখন আমি এইচএসসি পরীক্ষার হয়তো বা 4 বা 5 মাস বাকি। তো আমি একটা বড় ভাইয়ের কাছে প্রাইভেট পড়তাম অ্যাকাউন্টিংয়ের জন্য। তো ওই বড় ভাই আমাকে প্রায়ই উনি ঢাকা ইউনিভার্সিটি ছিল, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ছিল। তো বড় ভাই আমাকে প্রায় বলতো যে ভালো মতো পড়াশোনা কর, যাতে তুই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাস। এখানে যদি তুই চান্স পাস তো জীবনটা একটু অন্যরকম হবে, বদলায় যাবে। আর কমার্সের স্টুডেন্ট হিসেবে তোর কিন্তু বেশি যাওয়ার জায়গা থাকবে না। তো আমি শুনতাম বসে বসে যে না ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটিতে মানুষ এত ফ্যান্টাসাইজ করে। টু বি ভেরি অনেস্ট, আমি আসলে তখন ওইভাবে জিনিসটাকে নিয়ে নিই। আমি তখন বলতাম ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। তখন জাস্ট এমনি মনে মনে একটা ড্রিম ছিল যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। বাট নর্মালি ঢাকা ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি সম্পর্কে আমার ধারণা ছিল যে একটু ওল্ড ফ্যাশন হবে, একটু ওল্ড ভাইব হবে। হ্যাঁ, যে আমি নর্মালি ঢাকা ইউনিভার্সিটিতে গেছি, টিএসসিতে যে চাটা খেয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে চলে আসি। আমি নটরডেম কলেজে পড়তাম। তো ওখানে মাঝে মধ্যে আমার ফ্রেন্ড সার্কেলের সাথে যখন শাহবাগের দিকে আসতাম, তখন আমি টিএসসি এরিয়া দিয়ে একটু ঘুরে যেতাম, টিএসসি এরিয়াতে বসে চা খেতাম। তবে ফানি ব্যাপার হচ্ছে টিএসসিতে যে ভিতরে যে মাঠটা আছে, যে জায়গাটা আছে, সবাই দেখো যে ছবিতে যে জায়গাটা আছে, আমি ভাবতাম টিএসসি যে চা মানে দেয়ালের উপর বসে মানুষজন চা খায় না, ওই দেয়ালের উপর বসে চা খাচ্ছিলাম। আমি ভাবতাম যে টিএসসি এতটুকুই, এটাকেই টিএসসি বলে। ভিতরে যে জায়গা আছে, অডিটোরিয়াম আছে, এটা আমি কিচ্ছু জানতাম না। টিএসসি যে ক্যান্টিনটাও আছে ওটা আমি পরে চিনছি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে মানে মোটামুটি ঘুরছি বা মোটামুটি চিনছি আমি চান্স পাওয়ার পর। হ্যাঁ, তো আমার একটা নিয়ত ছিল যে আমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে, এখন আমি ঘুরবো না, মানে কলেজ লাইফে আমি ঘুরবো না। আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল যে ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা অলিগলি চিনে, আমি তখনও চিনতাম না, কার জন্যও আমি তখনও যাই নাই। ঠিক আছে, আমার যা ঢাকা ইউনিভার্সিটি ঘোরাফেরা সব আমার চান্স পাওয়ার পরে। তো আমি মনে মনে নিয়ত নিয়েছিলাম যে আমি যদি এই জায়গায় পড়ি তাহলে একদম চান্স পাওয়ার পরে আমি পাড়া দেবো। তো আমার যে বড় ভাইটা ছিল, যার কাছে আমি প্রাইভেট পড়তাম অ্যাকাউন্টিং, তো উনি একদিন বললো চল মুগ্ধ, তোকে আমি তো মানে যেখানে তুই পড়বি এফবিএস থেকে তোকে একটু ঘুরাই নিয়ে আসি। তো আমি বললাম ঠিক আছে ভাই চলেন। তো তখন যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। তো আমি যখন এফবিএস এর গেটটার কাছে গেলাম, এই যে যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটার কাছে যখন গেলাম তখন সন্ধ্যা হয়ে গেছিলো। তো গেটটার কাছে যাওয়ার পর গেটটা অফ ছিল। আমি আর ভিতরে, ভাই বলছিল যে আমি তোকে ভিতরে ঘুরে নিয়ে আসবো, আমি বলছি না ভাই, একদম চান্স পাওয়ার পরে আমি ভিতরে ঘুরতে যাব। বাট তখন দেখলাম বাইরের যে এনভায়রনমেন্টটা, কোনো মতেই মনে হলো না এটা কোনো ওল্ড ফ্যাশন কোনো ইউনিভার্সিটি। দেখতে পাবলিক মানে প্রাইভেট ইউনিভার্সিটির মতো একটা ভাইব, হলুদ হলুদ লাইটগুলো জ্বলতেছে, মানে খুবই সুন্দর লাগে ফ্যাকাল্টিটাকে বাইরে থেকে দেখতে। হ্যাঁ, তো আমার তখনই মনের মধ্যে একটা কি বলবো মোটিভেশন কাজ করলো যে না, জায়গাটা সুন্দর, ভাল লাগছে। যদি এটা অনেক চাইল্ডিশ শোনাচ্ছে, বাট ইট অ্যাকচুয়ালি ওয়ার্ক ফর মি। হ্যাঁ, জায়গাটা সুন্দর, ভাল লাগছে, এখানে অ্যাট এনি কস্ট আমাকে ঢুকতে হবে। তারপরে আমি পরিশ্রম করলাম, পরিশ্রম করার পরে অ্যাট লাস্ট যখন চান্স পাইছি তখন আমি এই গেটটা দিয়ে ঢুকছি। অ্যান্ড মানে আমি এখন পর্যন্ত কি বলবো যে আমাকে ডিসঅ্যাপয়েন্ট করে নাই। ফ্যাকাল্টিটা আমাকে আসলে অনেক কিছু দিছে। হ্যাঁ, আর এই ফ্যাকাল্টিতে যদি তুমি ঢুকবা, ঢুকে একটু ঘোরাফেরা করে আসবা, দেখবে অনেক ভালো লাগবে। তোর কোনো মতে মনে হবে না এটা কোনো পাবলিক ইউনিভার্সিটি। পাবলিক ইউনিভার্সিটি যেরকম কলা ভবন দেখে থাকে একটু ওল্ড ফ্যাশন, কোনো মতে ওল্ড ফ্যাশন মনে হবে না। হ্যাঁ, আমাদের যে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে ঢুকলে তোমার মাথায় তোমার পাল্টে খেয়ে যাবে। এটা তোমাকে এই জন্যই বলতেছি যেন তুমি মোটিভেটেড হও। হ্যাঁ, তো আলগা মোটিভেশন তো অনেক অনেক হলো, এখন আমরা ডিরেক্ট আসি এফবিএস এর ডিইউ সিএনইতে তুমি কিভাবে চান্স পাবা এটার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। তো প্রথমে যে বেসিক ইনফরমেশনটা তোমার জানা দরকার সেটা হচ্ছে আমাদের কিন্তু টোটাল 1050 সিট আছে। তো প্রত্যেকটা ইয়ারেই কিন্তু সিট সংখ্যা তুমি দেখবা ইলেভেনলি আগের ইয়ার থেকে কমে আসতেছে। আমাদের সময় ছিল 1250টা সিট। হ্যাঁ, তো পরের 1-2 ব্যাচ পরেই 1050টা সিট করছে। এটা কিন্তু টোটাল কোটা সহ, কোটা ছাড়া মনে হয় সিট সংখ্যা তোমার 930টার মতো। হ্যাঁ, আর প্রত্যেকটা সিটের জন্য তোমার অ্যারাউন্ড 40 জন তোমার কম্পিট করবে, অর্থাৎ 39 জনকে তোমার মানে 39 জনের ড্রিমটাকে তোমার গলা ধরে হত্যা করে তোমাকে ওই জায়গাটা পেতে হবে। ইট সাউন্ডস রুড, বাট এটাই আলটিমেট সত্য। ঠিক আছে, তুমি যে জায়গার জন্য যুদ্ধ করতেছো ওটার জন্য আরও অনেকে যুদ্ধ করতেছে। তুমি যে জায়গায় বসে পড়াশোনা করতেছো, বসে বসে ঘুমায় ঘুমায় ভাবতেছো যে এতটুকু পড়াশোনা আমার হয়ে যাবে, ওই একটা সিট দখল করার জন্য অলরেডি 40 জন এইভাবে তোমার মতো পড়াশোনা করতেছে। ঠিক আছে, তাই 39 জন যেই কাজগুলো করবে না, তোমাকে ওই কাজগুলো করতে হবে। 39 জন ধরো 5 ঘন্টা পরে
তোমাকে তোমার ক্যালিবার অনুযায়ী 6 বা 7 ঘন্টা পড়তে হবে। আমি উদাহরণ দিলাম, হ্যাঁ, তোমাকে এই পরিমাণে পরিশ্রম করতে হবে। অ্যাডমিশনের টাইমটা আমিও মানে আমি নর্মালি ফাঁকিবাজ স্টুডেন্ট, এইচএসসি পর্যন্ত মোটামুটি যা যা লাগে অতটুকু পরে মানে পার পেয়ে গেছিলাম, কিন্তু অ্যাডমিশনের সময় আমি আসলে রিয়েলাইজ করছি এখানে কনসিস্টেন্সির বিকল্প নাই। কনসিস্টেন্সির বিকল্প নাই। তোমার স্লিপ সাইকেলের মা বাপ এক করে দিতে হবে। স্লিপ সাইকেল বলে কোনো কথা নাই, কোনো সোশ্যাল কোনো কিছু বলে কোনো কথা নাই। আমি ওই 3 মাস আমি আসলেই কোনো জায়গায় যাই নাই। আমি ওই যে 3টা অ্যাডমিশনের আগে যে 3টা মাস ছিল, আমি কোনো আত্মীয় স্বজনের বাসায় বিয়ে বলো, মরা বাড়ি বলো, আমি যাই নাই। মানে জিনিসটা অনেক অনেক মানে তোমার সাইকো লেভেলে শোনাচ্ছে বা সাইকোপ্যাথ ভাবতে পারো, বাট ইট অ্যাকচুয়ালি ওয়ার্ক ফর মি। আমি টোটালি নিজেকে কনফাইন করে ফেলাইছিলাম, ফলে ওই 3টা মাস আমি পড়াশোনা করছিলাম। ওকে, তারপরে আসি, এখানে তোমার পাস রেট কিন্তু তোমার কমতেছে। আমাদের টাইমে তোমার 20%-এর বেশি পাস রেট ছিল। এই রিসেন্ট ইয়ারগুলোতে দেখবা 13 কত পার্সেন্ট জানি পাস রেট। এটা আরও কমতে পারে। হ্যাঁ, এটা পাস রেট কমার একটাই কারণ মানুষ পাসই করতে পারতেছে না। এমন না যে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আমার অনেক কঠিন হয়, হার্ড হয়। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আমি যদি বলি রিলেটিভলি টু মানে আদার ইউনিভার্সিটিজ, সব থেকে সহজ হচ্ছে ডিউসি ইউনিটের কোশ্চেন, কিন্তু তাও মানুষ কেন পারে না? ওই যে মানে অতি কনফিডেন্স আছে না, যে অতি চালাকের গলায় ধরি, অতি কনফিডেন্ট অনেকে থাকে, কনফিডেন্সে বেসিক কোশ্চেনগুলো ভুল করে দিয়ে আসে। আর আরেকটা না পারার বড় কারণ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এটা নিয়ে আমি পরে আসতেছি, এটা নিয়ে পরে কথা বলবো। তারপরে এখানে কোন কোন সাবজেক্টে পরীক্ষা হয় ভাইয়া? এখানে হচ্ছে তোমার 5টা সাবজেক্টের উপর পরীক্ষা হয়। ইংলিশ, বাংলা, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, এই 5টা সাবজেক্টের উপর তোমার পরীক্ষা হবে। ওকে, সরি, ম্যানেজমেন্ট। তো 5টা সাবজেক্ট কেন বললাম? কারণ ফাইন্যান্স আর মার্কেটিং দুটার মধ্যে তোমার একটা দাগাতে হবে। 5টা সাবজেক্টে তোমার এমসিকিউ আসবে, প্লাস হচ্ছে তোমার রিটেনও আসবে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমার এমসিকিউতে বাদ হয়ে যায়। এমসিকিউতে বাদ হওয়ার পরে এত পার্সেন্ট জাস্ট পাস করে, তাদের জাস্ট রিটেন খাতা দেখা হয়। তুমি যদি এমসিকিউতে পাস না করো, তোমার রিটেন খাতা দেখা হবে না। আর এটা কেন এত হার্ড? কারণ এখানে 3 স্টেপে তোমাকে পাস করতে হবে। 3 স্টেপ। প্রথমে আসো তোমার ইংলিশে এমসিকিউতে পাস করতে হবে আলাদা করে, 6 পাওয়া লাগবে। হ্যাঁ, 6 বা 6+ পাওয়া লাগবে। ইংলিশে এমসিকিউতে তোমার আলাদা করে পাস করা লাগবে। এটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট করতে পারে না। তারপরে এমসিকিউতে আলাদা পাস করা লাগবে, হ্যাঁ, অর্থাৎ তোমার 60-এর মধ্যে 24 পাওয়া লাগবে। এখানে অর্ধেক স্টুডেন্ট বাদ হয়ে যায়। তারপরে আসো রিটেনে আলাদা করে পাস করা লাগবে। রিটেনে মনে হয় 5 মার্ক, 12 বা 13 এরকম হবে। এখানে মানে বাকিগুলো বাদ হয়ে যায়। তো বুঝতেছো ছাঁটাই কোন জায়গাটায় হচ্ছে। তো এই 3 স্টেপে পাসের জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট পারতেছে না। আর সবথেকে বড় দুর্বলতা হচ্ছে আমাদের কমার্স স্টুডেন্টের ইংলিশেই মানুষ পাস করতে পারে না। হ্যাঁ, এইচএসসিতেও চোখ করে, এইচএসসিতে চোখ না করলেও অ্যাডমিশনে যে ঠিকই চোখ করে। ভোকাবুলারি প্রিপোজিশন পড়তে পড়তে অবস্থা খারাপ হয়ে যায়। দেখা যায় ওই ভোকাবুলারি প্রিপোজিশন 5000 পড়ছো, ওই 5000-এর মধ্যে কমান পড়ে নাই। ইটস অল অ্যাবাউট লাক। তুমি এখন মানে এখানে কিছু স্ট্র্যাটেজিক্যাল স্টেপ নিতে হবে। যেমন ভোকাবুলারি প্রিপোজিশনে মার্ক আছে 4, ওই 4 মার্কের জন্য তুমি যে পরিমাণ পরিশ্রম করছো, এদিকে তোমার রিটেনে তোমার ট্রান্সলেশন আছে, ট্রান্সলেশনে 10 মার্ক। এই 10 মার্কের উপরে কিন্তু তুমি ওই পরিমাণ পরিশ্রম করো না। আমি হচ্ছে মার্ক বেসিসে প্রায়োরিটি সেট করতাম। ট্রান্সলেশনে 10 মার্ক, ওকে, এটার পিছনে আমি আমার সর্বোচ্চ টাইম একটা ধরো, আমার যদি টাইম 100, টাইমটাকে আমি যদি 100 দিয়ে 100-তে রাখি, মানে আমার মার্ক রাখি টাইমের, তাহলে ট্রান্সলেশনে ধরো 10 মার্ক। তো ট্রান্সলেশনের উপর আমি আমার 20% টাইম দিব। 100-র মধ্যে 20% টাইম আমি ট্রান্সলেশনে দিব। ভোকাবুলারি মাত্র 2 মার্ক। তো ভোকাবুলারি হচ্ছে আমি রেগুলার প্র্যাকটিস করব। ভোকাবুলারি আমার অবশ্যই লাগবে, রেগুলার প্র্যাকটিস করব। এটার পিছনে আমি আমার 5% টাইম দিব। তো এইভাবে হচ্ছে আমি আমার টাইম ভাগ করতাম মার্ক বেসিসে। যেটা আমার যত বেশি, যেটার ইম্পর্টেন্স যত বেশি, ওটার বেসিসে আমি আমার টাইমটা ভাগ করে ফেলতাম এবং প্রতিদিনের পরে প্রতিদিন কমপ্লিট করে ফেলতাম। এখানে অ্যাডমিশনে টিকে থাকার মেইন জিনিস হচ্ছে কনসিস্টেন্সি, অর্থাৎ ধারাবাহিকতার বিকল্প নাই। তুমি কোচিংয়ে গেলে, অ্যাডমিশন কোচিং করলা, কোর্স কেনার পর দেখতেছো যে হ্যাঁ ভাইয়া আমি তো পড়তেছি, মানে আচ্ছা এটা আজকে ভালো লাগতেছে না, এই লেকচারটা আমি কালকে দেখবো। ওই কালকে দেখতেছো, আবার দেখবা কালকেও হয় নাই, পরশু দিন দেখবো। তো এইভাবে যখন তোমার পড়াটা পাইল আপ হয়ে যাবে, এরকম তোমার পাহাড়ের মতো জমে যাবে, দেখবে তখন আর তুমি আর পারতেছো না, তখন আর সম্ভবই হচ্ছে না তোমার জন্য। তো দাঁতে দাঁত কামড়ে এই তোমার যে অ্যাডমিশনের আগের যে টাইমটা, ওটা তোমাকে প্রপার ইউটিলাইজ করতে হবে। হ্যাঁ, তাই বলে এইচএসসি থেকে তুমি অবশ্যই প্রিপারেশন নিতে পারো।
যেগুলো তোমার কঠিন, যেমন ভোকাবুলারি প্রিপোজিশন, হাজার হাজার ভোকাবুলারি প্রিপোজিশন আছে, তুমি এখন থেকে প্র্যাকটিস করো, কোনো সমস্যা নেই। তারপরে আসি তোমার নেগেটিভ মার্কিং। এটাও আর একটা বাস খাওয়ার বড় কারণ। তোমার অনেক অতি উৎসাহী পোলাপান আছো যারা মনে করো পারি আর না পারি টস করে উপু 10-20 করে একটা দাগায় দাও। তো দাগায় দিতে যে হয় কি তোমার নেগেটিভ মার্কিংয়ের শিকার হও। এটা তোমার যে মার্কস তো পাবাই না, উল্টা আরও তোমার যেটা তোমার মার্কস ছিল ওটা থেকে কেটে দিবে, 0.25 মার্ক কেটে দিবে। তারপর তোমার জিপিএ রিকোয়ারমেন্টস করতে 7.50 লাগে। হ্যাঁ, এসএসসি এইচএসসি মিলায় টোটাল তুমি যদি আবেদন করতে চাও ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে, তাহলে তোমার 7.50 লাগবে। তারপর এখানে মার্কস ডিস্ট্রিবিউশনে আসি। তো মার্কস ডিস্ট্রিবিউশন এমসিকিউতে আসে 60 মার্ক, প্রত্যেকটাতে 12 করে। হ্যাঁ, আর রিটেন হচ্ছে তোমার 40 মার্ক। এই রিটেনের মধ্যেও দেখবা ইংলিশে তোমার ভালো লেভেলের মার্ক আছে, 20 বা 25 মার্ক ইংলিশে, 20 মার্ক ইংলিশে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার জিপিএতে 20 মার্ক। তো আমাদের সময় জিপিএতে ভালো একটা মার্ক ছিল, 80 মার্ক ছিল। আমাদের সময় টোটাল 200তে পরীক্ষা হয়েছিল, আমাদের সময় 80 মার্ক ছিল। তো ওই সময় জিপিএ ম্যাটার করতো, কিন্তু এখন কিন্তু জিপিএ যদি তোমাদের খারাপও থাকে অত একটা ম্যাটার করবে না, কারণ জিপিএতে মাত্র 20 মার্ক তোমার এখানে কোপাতে হবে। এমসিকিউতে ফার্স্ট গ্রুপটা দিতে হবে, সেকেন্ড গ্রুপটা দিতে হবে রিটেনে। হ্যাঁ, রিটেন অনেকে বাদ হয়ে যায়, তার কারণ হচ্ছে মানে খাতাটা একটা ফ্যাক্টর। এখানে কিন্তু তোমার এই যে সাদা খাতা দিয়ে দেওয়া হয় না, যে তোমার লেখার সাইজ এত বড় বড় হলে কোনো সমস্যা নাই, এটা আমি বলতে পারবো। ওখানে তোমার রিটেনে এইভাবে তোমার একটা জায়গা থাকে, কোশ্চেন থাকবে, কোশ্চেনের নিচে ছোট্ট একটা জায়গা থাকবে, ওই ছোট্ট জায়গার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে। তাই তোমার হাতের লেখা যত ছোট হবে এবং যত প্রেসাইজ হবে, যত স্পষ্ট হবে, তত তুমি রিটেনে আগায় থাকবা। ঠিক আছে? তো এই গেল মোটামুটি ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট অ্যাডমিশনের যেই গাইডলাইন, বেসিক গাইডলাইন। তোমরা মানে ইতিমধ্যে জেনে থাকতে পারো, যাতে তোমরা বিষয়টা মাথায় থাকলে তোমরা এখন থেকেই মোটামুটি প্রিপারেশন নিতে পারো। আর যারা 26-এর পোলাপান আসো, তোমরা আমাদের একাডেমিক টু অ্যাডমিশনের কোর্সটা কিনে ফেলো। তো এখানে কিন্তু অ্যাডমিশন অনেক ক্লাস দেওয়া আছে। তো এখন থেকে অ্যাডমিশনের ক্লাস করতে বলবো না, আপাতত একাডেমিকে থিতু হও। অ্যাডমিশনের ক্লাস ভালো লাগলে যারা অতি উৎসাহী আছো, 2-1টা ক্লাস দেখতে পারো, কোনো সমস্যা নাই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।